শিবায়। Hello everyone, this is Papi and welcome to my channel and another new mini travel vlog. তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্যামনগর কালীবাড়ি। তো চলো যাওয়া যাক। তো প্রথম দেখো আমরা শ্যামনগর স্টেশনে চলে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি। এই দেখো শ্যামনগর স্টেশন, ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এসে ঠিক এই জায়গা উল্টো দিকটা এই বরাবর কিন্তু আমরা হাঁটতে শুরু করে দেব। তো একদমই 2 মিনিট লাগবে স্টেশন থেকে, তাই কিন্তু কোনো অটো বা টোটো আমরা কিছুই নেব না, আমরা সোজা হেঁটেই চলে যাব। আর দেখো এই রাস্তাটা হচ্ছে গলিপথ, আর এখানে দেখো কিছু উঁচু উঁচু এরকম পুরোনো দিনের ডিজাইন করা কিছু বিল্ডিং রয়েছে। ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাব। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি শ্যামনগর কালী মন্দির, ব্রহ্মময়ী মন্দির। যে মন্দিরটার কিন্তু অনেক ইতিহাস আছে অলৌকিক কিছু কাহিনী। তো সমস্তটাই বলবো, দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকো। দেখো কথায় কথায় কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর যেহেতু মন্দির আশেপাশে কিন্তু অনেক পুজোর সামগ্রীর দোকান দেখতে পাবে। আর এখানে যে সামগ্রীগুলো বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে 51 টাকা থেকে ডালা শুরু। চাইলে আলাদা আলাদা করে মালা বা আলাদা মিষ্টি সব কিছুই কিন্তু পিস হিসাবে কিনতে পারো। এই দেখো এই চুনরিগুলোও চাইলে কিন্তু আলাদা করে কিনতে পারো। সব কিছুরই আলাদা আলাদা রেট রয়েছে, মালারও আলাদা রেট রয়েছে। চাইলে বাড়ি থেকেও কিন্তু তোমরা পুজোর সামগ্রী নিয়ে এখানে আসতে পারো। মন্দিরের গেট, তার আগে দেখো এখানে একটা তুলসী গাছ বসানো রয়েছে। আর এই যে মন্দিরটা দেখছো এখন নতুন রং করা হয়েছে, তাই জন্য দেখো একদম চকচক করছে। আর এখান থেকে হচ্ছে মন্দিরটা শুরু হচ্ছে, এদিক থেকে দেখো করে এরকমভাবে রয়েছে। এইগুলো কিন্তু একটা শিব মন্দির। এখানে কিন্তু 12টা শিব মন্দির আছে। আর মায়ের যে মন্দিরটা ওটা আছে ঠিক মাঝখানে, মানে ওই দেখো সিঁড়ি করা রয়েছে, দুজন উঠে যাচ্ছেন, ওটা হচ্ছে মায়ের মন্দির। মানে মায়ের মন্দিরটা মাঝখানে রেখে বাঁদিক ও ডান দিকে মোট 12টা কিন্তু শিবলিঙ্গ আছে। আর এখানে আছে অনেক বড় বড় গাছ, কৃষ্ণচূড়া গাছ, বট, অশ্বত্থ, অনেক রকমের গাছ। মানে সন্ধ্যাটা এলে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লাগে। তো আমরা যখন পুজো করবো বলে কিন্তু দিলাম। আর এখানে আলাদা আলাদা টাইম রয়েছে, সবটাই বলে দিচ্ছি। আর এই সাইডটা দেখো, এটা হচ্ছে নদীর দিকটা। তো এখান থেকে কিন্তু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে। আর সামনে এটা হচ্ছে নাট মন্দির। এই দেখো এটা হচ্ছে এই 6টা যে শিব মন্দির, দূর থেকে এরকম লাগে। আর এই মাঝখানে হচ্ছে মায়ের মন্দিরটা। আবার এই সাইডে আছে কিন্তু 6টা আরও শিব ঠাকুরের যে মন্দির সেটা 6টা আছে। তো নাথ মন্দিরটা ঠিক মাঝখানে থাকার জন্য পুরো যে একসাথে যে 6-6-12টার মায়ের ফটো বা ভিডিওটা কিন্তু নেয়া তোমাদেরকে এই মন্দির তৈরির প্রাচীন ইতিহাসের সাথে জড়িত অলৌকিক কাহিনীটা বলি। তো এই মন্দির প্রতিষ্ঠা হয় 1219 বঙ্গাব্দে 31শে বৈশাখ। আর এই মন্দির প্রতিষ্ঠা করেন গোপীমোহন ঠাকুর, যিনি ছিলেন প্রিন্স তারকানাথ ঠাকুরের ছোট ভাই। আর এই প্রিন্স তারকানাথ ঠাকুর তো সবাই জানে, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। অর্থাৎ কোথাও না কোথাও ঠাকুর বাড়ির সঙ্গে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার একটা ইতিহাস জড়িয়েই আছে। তো এই কথা বলা হয় যে গোপীমোহন ঠাকুরের ইচ্ছা ছিল যে মা কালী যেন তার ঘরে কন্যা সন্তান রূপে জন্ম নেন। তো গোপীমোহন ঠাকুরের ইচ্ছায় কিন্তু মা একদিন তার ঘরে কন্যা রূপে জন্ম নেন এবং সেই মায়ের নাম রাখা হয়, মানে মেয়ের নাম রাখা হয় ব্রহ্মময়ী। তো তখন তো চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ছিল। তো তার বয়স যখন 8 বছর হয় তখন সেই ব্রহ্মময়ীর কিন্তু বিবাহ ঠিক হয়। বিয়ের দিন ব্রহ্মময়ীর ইচ্ছা হয় গঙ্গা স্নান করার, কিন্তু তখনকার দিনে মেয়েরা সরাসরি গঙ্গা স্নান করতে আসতে পারতো না। তাই অনেক কিছু আয়োজন করার পর আহিরিটলা ঘাটে ব্রহ্মময়ীকে পালকি করে কিন্তু স্নান করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই ঘাটে ব্রহ্মময়ী নামার পর এক অদ্ভুত ঘটনা ঘটে। ব্রহ্মময়ী ডুব দেওয়ার পর তাকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে কন্যা সুখে কিন্তু গোপীমোহন শয্যাশায়ী হয়ে যান। তখন একদিন মা তার স্বপ্নে দেখা দিয়ে বলেন এই মূলাজোড়ে কিন্তু এই মাকে পাওয়া যাবে। তো সেই মতো কিন্তু এখানে এসে মূলাজোড়ের ঘাটে মায়ের এক কোষ্ঠী পাথরের কালো মূর্তি পাওয়া যায়। আর তারপরে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয় 31শে বৈশাখ।
তো এই হচ্ছে এই মন্দিরের প্রাচীন ইতিহাস, যেটুকু লোকমুখে প্রচলিত আছে। তো তারপর থেকে কিন্তু এই মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে, এবং তারপর এখন নতুন নতুন কিন্তু অনেক মন্দির এখানে কিন্তু গড়ে উঠেছে। তো এখানে শুধু মা কালী বা শিব ঠাকুরের মন্দির নয়, আছে কিন্তু এখানে রাধাকৃষ্ণের মন্দিরও। তো তোমরা যখন আসবে পুরোটাই কিন্তু একটু ঘুরে দেখো। এই মন্দির খোলা ও বন্ধের কিন্তু আলাদা আলাদা সময় রয়েছে, দুটো সময়, একটা হচ্ছে শীতকালীন সময়, একটা গ্রীষ্মকালীন সময়। তো শীতকালীন সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12:30, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30। এর মাঝখানে বা এর পরে এলে কিন্তু মন্দির বন্ধ দেখতে পাবে। আর গ্রীষ্মকালীন সময় হচ্ছে সকাল 6:45 থেকে দুপুর 12:30, আবার বিকেল 4:15 থেকে রাত্রি 8:30। তো তোমরা কেউ এমনি আসতে চাইলে বা পুজো দিতে আসতে চাইলে কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে এসো। এর পরে এলে কিন্তু বা এর মাঝে এলে কিন্তু মন্দির বন্ধ থাকে। আর দেখো, এটা হচ্ছে মা ব্রহ্মময়ীর মন্দিরের পুজো হচ্ছে, যেখানে ভিডিও তোলা ফটো তোলা দুটোই বারণ, বাট আমি কিন্তু খুব লুকিয়ে এই ভিডিওটা করেছি। আর এখানে দেখো শিব মন্দিরগুলো রয়েছে, যে 12টা যে শিবলিঙ্গ বলা হয়, এটা যে 12টা যে জ্যোতিষ শিবলিঙ্গ আছে না, তো সেটা দর্শন তো সবাই করতে পারে না। তো এখানে এসে এই 12টা শিবলিঙ্গের দর্শন হলে নাকি তার সমান পূর্ণ করা যায়। তো যাই হোক, তবে এখানে কিন্তু ভীষণ রেস্ট্রিকশন, মানে প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, আর জায়গায় জায়গায় কিন্তু লেখা আছে যে কোনো বিগ্রহের ছবি ফটো কিছু করা যাবে না। ইভেন এই যে মন্দিরটার যে বারান্দা যেখান থেকে আমি হাঁটছি, এখানে অবধি কাউকে দাঁড়াতে বা বসতেও দিচ্ছে না। আর এই যে আমি এখানকার যে এসে যে 12টা যে শিবলিঙ্গ দেখলাম, তার আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, সম্পূর্ণটাই কিন্তু লুকিয়ে, কারণ এখানে লেখাই রয়েছে যে মোবাইল কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো আমি যখনই আর কি ভিডিওটা করছিলাম, আমার সামনে থেকে কোনো পুরোহিতকে আসতে দেখেছিলাম বা মন্দিরের কাউকে, আমি কিন্তু ফোনটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলাম, যে কারণে কিন্তু ভিডিওটা হয়তো স্মুথ আসেনি। আর এখানকার যে 12টা যে শিবলিঙ্গের যে মন্দিরগুলো রয়েছে, এটার কিন্তু একই রকম ডিজাইন, মানে এরকম নয় যে একটাকেই আমি বারবার দেখিয়ে যাচ্ছি। তো আমি এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু এই শিবলিঙ্গগুলো দেখে তার ভিডিও আমি করছি। আর সব থেকে ভালো লাগলো, দেখো ভোলেনাথের এখানে কিন্তু একটা কুকুর শুয়ে আছে। কুকুর জানো তো, ভোলেনাথের যে কাল ভৈরব রূপ, তার কিন্তু বাহন। তো কত নিশ্চিন্তে এখানে শুয়ে আছে। আর ঠিক এই মন্দিরটার এই পেছন দিকে এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। এই দেখো, এখানে হচ্ছে মাঝখানে মায়ের মন্দির, আর দুপাশে কিন্তু এই যে 6 যে 12টা শিবলিঙ্গ। আর প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম লেখা রয়েছে, কিন্তু আমি মানে ক্যামেরাটা অত ভালো করে আর কি নিয়ে গিয়ে দেখানোর সাহসটা পাইনি আর কি। কোনো না কোনো কেউ চলেই আসছিল, যে কারণে খুব সাবধানে আমি ভিডিওটা বানিয়েছি, আর যতটা বানাতে পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। জানি না এখানে কেন এতটা রেস্ট্রিকশন রয়েছে, তবে এই যে মা ব্রহ্মময়ীর এখানকার মূর্তির কিন্তু আশেপাশে এত দোকানে আমরা খোঁজ করেও কিন্তু কোনো ফটো পাইনি। আর এই যে মন্দির এরিয়া, এখানে বড় বড় কিছু গাছ দেখলাম কেটে ফেলা হচ্ছে। আর এই নাট মন্দিরটায় কোনো অনুষ্ঠান হলে আর কি এখানে হয়, আর এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। শোনা যায় সাধক ব্যামাখাপাও নাকি এই মন্দিরে এসেছিলেন। দক্ষিণেশ্বরের আদলে অনেকটাই মন্দির দেখলেও মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরের মতোই করা, কিন্তু শোনা যায় যেটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের থেকেও কিন্তু 250 বছরের বেশি পুরনো। এই যে এই বারান্দাটা, এখানেও কিন্তু দাঁড়াতে কাউকে দিচ্ছে না। আর দেখো, প্রত্যেকটা মূর্তিরই কিন্তু আমি তোমাদেরকে দর্শন করে দিলাম। আর প্রত্যেকটা জায়গা বললাম নামটা লেখা ছিল, কিন্তু ওইভাবে আমি আর দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ কেউ দেখলেই বলছিল ক্যামেরাটা বন্ধ করো। তো দেখো, এই হচ্ছে সেই 12টা শিবলিঙ্গ। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, যেটা কিন্তু মূল মন্দিরের ঠিক পিছনের দিকটাতেই। মন্দিরটা অপরূপ সুন্দর, কিন্তু তার কোনো ভিডিও ক্লিপ বা ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো মন্দিরে ঢোকা মাত্রই কিন্তু এখানকার যারা দায়িত্বে ছিল আমাকে বললো মোবাইলটা বন্ধ করতে। বলেছিলাম বিগ্রহের ফটো নেব না, মন্দিরের ফটোই একটুখানি নেব, কিন্তু সেটাও আমাকে নিতে দিল না। জানি না কেন এখানে এত রেস্ট্রিকশন। তো দেখো, এটা মূল মন্দিরের যেহেতু পিছন দিকটাতে, এই দেখো মূল মন্দিরের গুলো দেখো এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু একটা ওয়েল মেনটেন
একটা বাগান আছে। দেখো এদিকটার ভিডিও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর এখানে হয়তো রাত্রের দিকটাতে আলো জলে তার ব্যবস্থা হয়তো এখানটাতে আছে। তবে তোমাদেরকে বলে রাখছি, যারা তোমরা এখানে এসে পুজো দিতে চাইছো, এখানে কিন্তু পুজো দেওয়ার আর অঞ্জলি দেওয়ার কিন্তু জন্য কিন্তু অবশ্যই কিন্তু খুচরো টাকা সাথে রেখো। মানে অঞ্জলির কিন্তু 21 টাকা, ওটা কিন্তু আগে দিয়ে তারপর তোমাদেরকে অঞ্জলি দিতে হবে। আর এখানে যখন পুজো দিচ্ছ তার জন্য কিন্তু এক্সট্রা কিন্তু টাকাটা তোমাদেরকে দিতে হবে। তো জানি না কেন এরকম এত রেস্ট্রিকশন। দেখো সবাই তো এখানে আসতে পারে না, তো যারা অনেক এরকম মানুষ আছে, অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ, তাদের জন্য যদি ফটো বা ভিডিও তুলে নেওয়া যায়, তারা কিন্তু একটু দর্শন করার সুযোগ পায়। এরপর আমরা চলে এসেছিলাম একটু এই নদীর ধারটাতে। তো ওই যে মন্দিরের পাশ থেকেই কিন্তু রাস্তা চলে যায় নদীর দিকে যাওয়ার। আর এখানে দেখলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটা স্ট্যাচু রয়েছে, দেখে মনে হলো এটা ওয়েল মেনটেন জায়গাটা। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আর এই দেখো নদীর ধারে এখানে কিন্তু স্টিমার বা লঞ্চ, এগুলো দেখো অনেক কিন্তু এখানে নদীর জলে ভাসছে। ওপার থেকে লোক নিয়ে এপারে আসছে, এপার থেকে লোক নিয়ে ওপারে যাচ্ছে। এই দেখো, আর ওই পারে দেখলাম যে একটা কিন্তু মন্দির রয়েছে। তো জিজ্ঞাসা করাতে জানতে পারলাম মন্দিরটা হচ্ছে বজরংবলীর, আর পাশে মা কালীর আছে। যদি কখনো ওপারে ওদিকে কখনো যাই, তো ওই মন্দিরটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। মন্দিরে পুজো দিয়ে আমাদের শেষ, এবার চলে যাব বাড়িতে। আর তোমাদের একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মন্দিরে কিন্তু পৌষ মাসের 1 তারিখ থেকে অলমোস্ট পুরো পৌষ মাসটা জুড়ে কিন্তু এখানে মেলা হয়। আর দেখো এখানে আর একটা মন্দিরও কিন্তু চোখে পড়লো, সেটা হচ্ছে ত্রিশক্তি মন্দির। এটা এখানে হচ্ছে 3খানা শিব ঠাকুরের মন্দির আছে। তো এটাও তালা বন্ধ, যে কারণে মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে আর সেটার কোনো ভিডিও বা ফটো দেখাতে পারলাম না। আমি দেখো এই গেটের এখানটাতে তালা বন্ধ রয়েছে, এখান থেকে মোবাইলটা ঢুকিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো, এটা হচ্ছে বড় এখানে একটা শিব মন্দির লিঙ্গ রয়েছে, আর দুপাশে 2খানা আরও মন্দির রয়েছে। 3টেতেই কিন্তু শিব ঠাকুর রয়েছে, যেটার নাম হচ্ছে ত্রিশক্তি। তো এইটাখানে আর যাওয়া হলো না। এরপর যদি কখনো ইভিনিং টাইমে আসি, যদি কখনো খোলা থাকে, নিশ্চয়ই দেখাবো। আশেপাশের লোককে জিজ্ঞাসা করাতে তারাও কিন্তু এই মন্দির খোলার টাইমটা বলতে পারলো না। আর এখানে কিন্তু বেশ মার্কেট চোখে পড়লো, এখানে কিন্তু অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। তোমরা আসলে কিন্তু এখানে মার্কেট ভিজিট করে কিছু জিনিসপত্র কিনতে পারো। আর আমরা এখানে পুজো দেওয়ার পর প্রচণ্ড রোদের তাপও ছিল, তাই এখানে কিন্তু আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমার লুচি তরকারি, আর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আখের রস। তো যাই হোক, মোটের ওপর দিনটা আমাদের খুব একটা খারাপ যায়নি। তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে কিন্তু চলে এলাম সোজা বাড়ির দিকে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। নতুন হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থেকো পরবর্তী আপডেটসের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।